সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে আলোচনায় যোগ দেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামে। যাত্রাবাড়িতে এখনো চাঁদাবাজি ত্রাস চালাচ্ছে আওয়ামী নেতা ইমন। একাধিক মামলার আসামি হয়েও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে নীরব পুলিশ। প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। সাভারে হত্যা মামলার আসামি জামিন পেয়ে সাক্ষীসহ 5 জনকে কুপিয়ে জখম। অভিযুক্তদের এখনো ধরতে পারেনি পুলিশ। মানিকগঞ্জ পৌরসভা যেন ময়লার ভাগাড়। অতিষ্ঠ জনজীবন। মেডিকেল বোর্ড যে সয়লাব কৃষি জমি, চরম ক্ষতিগ্রস্ত কৃষক। পৌরসভার যত ময়লা আবর্জনা এই জায়গায় ফালায়, এই জায়গার ময়লা আবর্জনায় সমস্ত বর্ষার বাড়িতে মনে করেন ছড়িয়ে যায়। এই আবর্জনা ফালায় হাসপাতালের নিয়ে ময়লা টয়লা ফালালে আমাকে চোখের ক্ষতি হইতেছে। যশোরে অনলাইন অ্যাপে খাবার বিক্রিতে আকাশ ছোঁয়া সফলতা। বছরে আয় 1.5 কোটি টাকা। 8 শতাধিক রোগীর কর্মসংস্থান। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. Help me God. Congratulations, Mr. President. এবং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সোনালী অধ্যায় শুরু। সম্পদ ও সীমানা বাড়ানোর The ঘোষণা। golden age of America begins right now. দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1টার দিকে ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 4 দিনের এ সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মূল বৈঠকে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। 4 দিনের সরকারি সফর শেষে আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালালেও রাজধানীর যাত্রাবাড়িতে দেখা দিয়েছে উল্টো চিত্র। দখল, চাঁদাবাজি আর বসতবাড়িতে হামলায় মেতে উঠেছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ইউনিট সাধারণ সম্পাদক ইমন সর্দার। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে সবকিছু দেখে শুনেও যেন অন্ধ আর বোবা হয়ে যায় এলাকাবাসী। একাধিক মামলায় আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে গ্রেফতারের চেষ্টা করছেন তারা। রাজধানীর ধোলাইপাড়ের অলিতে গলিতে দিনে দুপুরে এমন অস্ত্র নিয়ে অবস্থান সন্ত্রাসীদের। বাজার দখল, চাঁদাবাজি আর ছিনতাই যেন নিত্যদিনের কাজ এদের। হামলার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে হাফিজুর রহমান ইমন সর্দার। দেশ টিভির অনুসন্ধান বলছে ইমন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ইউনিট সভাপতি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সক্রিয় অবস্থান ছিল তার। শুধু দখল, চাঁদাবাজি নয়, সম্প্রতি ইমনের সন্ত্রাসী বাহিনী সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায় একটি বাড়িতেও। বাড়িটির দরজা জানালাগুলো এখনও তাদের ভয়াবহতার ছাপ বহন করছে। এই সন্ত্রাস ফুলাফান সব নিয়ে আসছে, নিয়ে আইসা নিচের থেকে চাক্কা চুক্কা অনেক মারছে, মাইরা উইরা তারপরে গেট বাইঙ্গা, তারপরে গেটের উপরে প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। তো দ্বিতীয় তালা ভাঙার পর গেটটা খুলে ওনারা করলো কি ঘরের ভিতরে এসে পড়লো। তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো উনি করলো কি আমার মোবাইল টানাটানি করতেছে, বলতেছে মোবাইল ছাড় নাহলে তোকে কোপ মারবো। প্রকাশ্য দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও ভয়ে মুখ খুলতে চায় না কেউ। ইমন বাহিনীর কথা জানতে চাইলেও যেন বোবা আর অন্ধ হয়ে যায় সবাই। আমি দেখি নেই, আমি কইতে পারি না এটা।
না না, ওই সময় আমি দেশের বাড়িতে ছিলাম, আমি এখানে ছিলাম না। না না, ওইটা আমি বলতে পারবো না ভাইয়া। ওইটার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, আমি জানিও না স্যার, ওইটার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি গ্রামে ছিলাম। এবার আওয়ামী লীগ নেতা ইমনের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে কেচিগেট বন্ধ করে বাসার ভেতরে অবস্থান নেয় সে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কি করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ জানতে অফিসার ইনচার্জের কাছে দেশ টিভি টিম। ইমন প্রকাশ্য ঘুরে বেড়ালেও তার দাবি গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। হ্যাঁ, সেটা আমাদের অবগত আমি আছি। তা আমরা কয়েকবার অভিযানও চালাইছি, যে ওই ব্যাপারে ওই যে ইমনের বাড়িতে এরকম বেশ কিছু লোককে নিয়ে একজন ভদ্রলোকের বাড়িতে আক্রমণ করেছিলেন। পরে আমরা তাৎক্ষণিক নিয়ে অভিযোগ করলে আমরা এটা মামলা নিয়েছি। আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগ নেতারা পালালেও অদৃশ্য শক্তির বলে ইমন যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সাভারে হত্যা মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়ে মামলার সাক্ষীসহ 5 জনকে কুপিয়ে জখম করেছে আসামি। রোববার বিকেলে হেমায়তপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামি ফয়সাল ও তার সহযোগীরা। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সাভারের হেমায়তপুর এলাকায় ত্রাসের রাজত্ব চালায় রকিবুল ইসলাম ফয়সাল ও তার সহযোগীরা। রোববার এই এলাকায় মামলার সাক্ষী সহ কয়েকজনকে কুপিয়ে ফের আলোচনায় আসে এই চক্রটি। 2023 সালে ফেব্রুয়ারি মাসে হেমায়তপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফয়সাল চক্র। পরে হত্যা মামলায় কারাগারে যান তিনি। সম্প্রতি জামিনে ছাড়া পান ফয়সাল। এলাকার প্রভাবশালীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এতে আরও বেপরোয়া হয়ে ওঠে ফয়সাল। হত্যা মামলায় সাক্ষ্য দেয় সাক্ষীদের উপরে চড়াও হন তিনি। এক পর্যায়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় তাদের। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়। প্রকাশ্য খুন করার পর কিছু হয়েছে, কিছু করতে পারছে পুলিশ? কোনো বিচার করে নাই, জামিন দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। কিসের জামিন দিল? এই যে 2 বছর পরে আবার প্রকাশ্য নয়টা রান্দাও নিয়ে 5 জন মানুষকে কুবাইলো, কি বিচার করলো? তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সানি নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীদের অভিযোগ, আগে থেকে থানায় জিডি করলেও মেলেনি কোনো প্রতিকার। 4 জনে মিলে একজনকে কোপ দিছে আমার বড় জ্যাঠার হাতে, মোহাম্মদ ফারুক হোসেনের হাতে। তার মাথার কোপ তিনি হাত দিয়ে ফিরেছে, তার আঙ্গুল পড়ে গেছে। 5 জনকে কুপিয়ে জখম করার ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। 4টা টিম ওখানে গিয়েছে। যাওয়ার পরে দেখা যায় যে একটা পক্ষ প্রচণ্ডভাবে তাদেরকে প্রহার করা হয়েছে এবং গুরুতর জখম করা হয়েছে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করছি। দ্রুত হত্যা মামলার আসামি ফয়সাল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে সাভারে অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর সরাসরি নির্বিচারে গুলি চালানোর অভিযোগে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 6টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক আশিক ইকবাল। সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় 14টি হত্যা মামলা রয়েছে। শুধু দল নয়, জনগণের সমর্থন নিয়ে দেশকেও পুনর্গঠন করতে চায় বিএনপি, জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুঃশাসনের কারণে প্রতিটি সেক্টর লণ্ডভণ্ড হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এই নিষ্পেষণের শিকার হয়েছে রাজনৈতিক দলসহ দেশের জনগণ। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, স্লোগানের প্রতিযোগিতার দৈন্যতা থেকে বের হয়ে মেধা ও বুদ্ধির প্রতিযোগিতায় নামতে হবে বিএনপি নেতাকর্মীদের। সাইফুর রিপনের প্রতিবেদন।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু করে বিএনপি। রাজনৈতিক কর্মী তার মননশীলতা আরো বেশি শানিত, তাকে আরো বেশি উচ্চতায় উঠতে গিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ফর্ম পূরণের মধ্য দিয়ে সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুপ্রবেশ ঠেকাতে আপাতত নতুন সদস্য না নিয়ে শুধু সদস্যপদ নবায়ন কর্মসূচি চলবে জানান বিএনপির নীতি নির্ধারকরা। বলেন, সদস্যপদ নবায়নের পাশাপাশি ৩১ দফা ও পতিত স্বৈরাচারের দুর্নীতির শ্বেতপত্র তৃণমূলে ছড়িয়ে দিতে প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি জাতীয়ভাবে পালন করা হবে। সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, ৩১ দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত, তাদের কাছে আমরা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে দেবেন। মেধাবীদের দলে টানতে নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইদের পক্ষে স্লোগান দিয়ে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না, দিস ক্যানট বি পলিটিক্স। এটা কোনো রাজনৈতিক কর্মীর মুখ থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংক্রাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনসমর্থন নিয়ে লন্ডভন্ড দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাবো। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। যত দ্রুত দল শক্তিশালী হবে তত দ্রুত দেশকে পুনর্গঠন করা সম্ভব হবে বলেও জানান তারেক রহমান। ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ভোটে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান CAC। শিলু রায় রিপোর্টে বিস্তারিত। সারা দেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকালে ঢাকা সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন CAC AMM নাসির উদ্দিন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত এবং বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। প্রথমবার ভোটার হতে পেরে খুশি তরুণরা। আর হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাও জানান কর্মকর্তারা। আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে নির্ভয়ে নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারবো এবং দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে বেছে নিতে আমরা ভূমিকা রাখব। যারা ভোটার হবেন তাদের সমস্ত তথ্য আমরা কালেকশন করব, তথ্য যাচাই করে তাদেরকে আমরা ভোটার বানাবো। মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারে ইসি কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনাররা। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্দেশনা দেন তারা। যে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল, যে ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল, যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা, সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল সে প্রশ্ন অবসারিত হবে ইনশাআল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের প্রত্যাশা পূরণের অঙ্গীকারও করেন নির্বাচন কমিশনাররা। স্যার, একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। আর ভোটের জন্য সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে চলতি কার্যক্রমে। তাদের এই আক্ষেপ আমরা বুঝাতে চাই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়। এদিকে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে উপকূলীয় জেলা ভোলায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু ও ছোটন সাহা। প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। মার্জানা, শুভ সকাল আপনাকে। আসলে আমার চারপাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে পঞ্চগড়ের অবস্থা কীরকম। ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে কিন্তু এখন পর্যন্ত পুরো পঞ্চগড় জেলা। আপনাকে যদি আজ সকাল 6টায় এবং 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তাপমাত্রার কথা বলি, তাহলে সকাল 6টায় কিন্তু আসলে 11.0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সকাল 9টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভৌগোলিক কারণে কিন্তু আসলে এখানে পঞ্চগড়ে প্রতি বছরই শীতের তীব্রতা থাকে বেশি। এবারেও কিন্তু ব্যতিক্রম নয়, কারণ 165 কিলোমিটার দূরে কিন্তু হিমালয় পর্বত শৃঙ্গ অবস্থিত হওয়ার কারণে কিন্তু হিমালয় থেকে যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে বহমান। যেই কারণে কিন্তু আমরা দেখি যে আসলে প্রতি বছরই দেশের যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, সেটি কিন্তু পঞ্চগড়ে হয়ে থাকে। এবারেও কিন্তু ব্যতিক্রম নয়। এবারে এই মৌসুমের যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা কে আমরা দেখেছি যে শুরুতেই 7.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপরে গত পরশুদিন যদি কথা বলি, সেটি 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে কিন্তু দেশের অধিকাংশ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু পঞ্চগড়ে। এই কারণে আমরা দেখছি যে বর্তমান পৌষ শেষে মাঘেই পড়েছে। মাঘের শুরুতেই আমরা দেখেছি যে হিমালয় কন্যা পঞ্চগড়ে কনকনে ঠান্ডা হিমেল বাতাসে এবং ঘন কুয়াশা চাদরে ঢাকা রয়েছে প্রায় সময়। অধিকাংশ সময় কিন্তু কনকনে ঠান্ডায় জনজীবনে কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। যেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত যে রোগ, সেই রোগগুলো কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই অধিক কুয়াশার কারণে কিন্তু আসলে আলুর লাভ হলেও কিন্তু অন্যান্য ফসলের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো রকম ক্ষতি হয়নি। এর পাশাপাশি আমরা দেখেছি যে তৃণমূল পর্যায়ে কিন্তু এখনো কিন্তু শীত বস্ত্র পৌঁছায়নি, যেই কারণে অনেকে অসহায় মানুষজন কিন্তু খুব কষ্টে রয়েছে। জেলা প্রশাসন থেকে প্রায় 60,000 কম্বল কিন্তু আসলে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে। এর পাশাপাশি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আসলে এই শীতের তীব্রতা থাকবে বলে এরকম জানিয়েছে। অর্থাৎ কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু বহমান থাকবে এই পঞ্চগড় জেলার উপর দিয়ে। অর্থাৎ যতই সময় যাবে কিন্তু ততই কিন্তু শীতের তীব্রতা বাড়বে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি ভোলাতে, সেখানে শীত পরিস্থিতি জানাতে আমার সাথে সংযুক্ত আছেন ছোটন শাহ। ছোটন, আপনার ভোলার শীত পরিস্থিতি কেমন জানাবেন? রাশিদুজ্জামান বাবু, পঞ্চগড়ের যে পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন, দক্ষিণের জেলা যে ভোলা, এখানেও কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি তাপমাত্রা অনেকটা বেশি ছিল, তবে আজকে যে অবস্থা, আজকে কিন্তু দিনের যে তাপমাত্রা সেটি রয়েছে কিন্তু 11.2 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রা অনেকটাই কম বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। এবং তারা বলছিলেন যে বাতাসের যে আর্দ্রতা সেটি রয়েছে 98%, অর্থাৎ
শীতের তীব্রতা বাড়ছে এবং এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে যারা সবচাইতে বেশি বিপাকে পড়েছেন উপকূলের ছিন্নমূল মানুষ, বাদের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু শীত কষ্টে ভুগছেন, এমনটি আমরা জেনেছি এবং আমরা কথা বলেছি তাদের সাথে। তারা বলছিলেন যে এই মৌসুমে শীতের কারণে তাদের অসুবিধাটি হচ্ছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন এবং যে কারণে আমরা দেখেছি হাসপাতালগুলোতে যে রোগীদের অনেকটাই চাপ বেড়েছে, কারণ নিউমোনিয়া, ঠান্ডা সহ বিভিন্ন শীতজনিত রোগে রোগীদের চাপ কিন্তু বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরকে আমাদেরকে বলছিল যে আসলে ফেব্রুয়ারি মাস থেকে এই যে শীতের যে তীব্রতা রয়েছে সেটি অনেকটাই কমে যাবে এবং একই সাথে তাপমাত্রা বেড়ে যাবে, তখন জনজীবন অনেকটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু সকালবেলা অর্থাৎ খুব ভোরে যেহেতু ঘন কুয়াশা থাকে, তো সেই হিসাবে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের যে ফসল রয়েছেন সেই ফসল কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু তারা করছেন, কারণ ভোরবেলা অনেকটাই ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে যারা শীতার্ত মানুষ রয়েছেন, উপকূলে যারা বসবাস করছেন, তাদের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীত বস্ত্র বিতরণ, গরম কম্বল কিন্তু তারা বিতরণ কিন্তু করা হচ্ছে। সেটি জেলার 7টি যে উপজেলা রয়েছে সেখানে সেই বিতরণ কার্যক্রম কিন্তু শেষ হয়েছে, এমনটি আমরা জেনেছি। যদিও যে বরাদ্দ সেটি অপ্রতুল থাকার কারণে অনেকেই কিন্তু সেই শীত বস্ত্র অনেকের ভাগ্যে জুটিনি, এমনটিও আমরা অভিযোগ পেয়েছি। তো এ ছিল আমার কাছে যে উপকূলীয় জেলা ভোলাতে শীতের তীব্রতা বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে মারজানার কাছে। মারজানা। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় এবং ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু এবং ছোটন সাহা। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের ধূমপান নিষেধ করায় সাধারণ শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। এই ঘটনার জেরে সোমবার রাতে কলেজের আসাদ হল সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ছাড়াও আহত হয়েছেন কয়েকজন সাধারণ শিক্ষার্থী। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের দাবিতে মিছিল করে শিক্ষার্থীরা। মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবন। হাসপাতাল ও ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানের পরিবর্তে ফেলা হচ্ছে কৃষি জমিতে। এতে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশের প্রায় 100 বিঘা আবাদি জমি। এই অবস্থায় দ্রুতই ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের দাবি স্থানীয়দের। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পৌরসভার বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি আসছে ময়লার ভাগাড়ে, আর সেই ময়লা খুবলে খাচ্ছে শূকর, কুকুর আর পাখিরা। মানিকগঞ্জ শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 2012 সালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নির্মাণ করা হয় পৌরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। হাসপাতাল, ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্যে ডাম্পিং স্টেশনটি যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের কাছে। জমিতে কাজ করতে গিয়ে সূচকাচ বিধে মারাত্মক জখম সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এছাড়াও আবর্জনার প্রকট দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। দীর্ঘদিন ধরে জমি থেকে বর্জ্য অপসারণ করে ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করার দাবি জানালেও কর্ণপাত করছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার যত ময়লা আবর্জনা এই জায়গায় ফালায়, এই জায়গার ময়লা আবর্জনায় সমস্ত বর্ষার পানিতে মনে করেন ছড়িয়ে যায়। কাজ ফালায়, সুই ফালায়, পায়ে বিন্ধে ক্ষেতের কাজ করতে পারি না। আমার ক্ষেত খোলা সব করতে পারি না, কামলা আসে না, কামলার জন্য কামলার সুই বিন্ধে এই আবর্জনা ফালায়। হাসপাতালের নিয়ে ময়লা টয়লা ফালালে আমাকে চোখে ক্ষতি হইতেছে। বাসাবাড়ি কিংবা ক্লিনিক্যাল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা না করা হলে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতাল বা ক্লিনিকের বিভিন্ন বজ্র পদার্থ আছে, তার ভিতরে যদি ধারালো বজ্র পদার্থ যদি বিভিন্ন জায়গায় অরক্ষিতভাবে রেখে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে কিন্তু মরণ ব্যাধিও হতে পারে। যেমন HIV একটা রোগ আছে, সেটা কিন্তু অস্ত্রের মাধ্যমে যেতে পারে। তারপরে আমাদের বলি সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি ভাইরাস, এই ধরনের রোগ সংক্রামক রোগ হতে পারে।
তবে স্থানীয় কৃষকদের কথা বিবেচনা করে ডাম্পিং গ্রাউন্ডটি অন্য জায়গায় সরিয়ে নেয়ার কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এটা একটা সুরক্ষিত একটা জায়গায় হোক, যাতে সাধারণ কৃষকের এই জমিটা কোনোভাবে নষ্ট না হোক, এটা আমি চাইবো। আর ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করতে 100 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে জানিয়ে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পৌর এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য 100 কোটি টাকার একটা প্রপোজাল রয়ে গেছে। একটা সুন্দর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনলাইন অ্যাপ আগামীর উদ্যোক্তা তৈরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন, যেখানে অবসর সময় কাজ করে সফল হয়েছেন অসংখ্য নারী। যশোরের এই সংগঠনটির বর্তমান আয় বছরে 1.5 কোটি টাকা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লাল গালিচা, মাথায় মুকুট আর ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বছরের সেরা উদ্যোক্তাদের। শিহাবুদ্দিন পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। করোনাকালে ঘরে বসেই কিছু করার প্রয়াস থেকে তৈরি করেন আগামীর উদ্যোক্তা অ্যাপ। অ্যাপটির মাধ্যমে হোমমেড ফুড বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। প্রথমেই 30 জন নারী উদ্যোক্তা নিয়ে শুরু হয় পথ চলা। এখন এ প্ল্যাটফর্মে কাজ করছেন 8 শতাধিক নারী। জিরো থেকে শুরু করা মূলত, সেখান থেকে আমরা এখন সবাই প্রায় মোটামুটি স্বাবলম্বী। প্রথম থেকে আমার প্রথম বছরে 4 লাখ টাকা সেল হয়েছিল, আমি এবছর 12 লক্ষ টাকা প্লাস সেল করছি এবং আমি আমার মানে মোট সেলস আপনার 32 লাখ প্লাস। অবসর সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন নারীরা। রান্না করা খাবার, চালের গুঁড়া, গুড়, পাটালি বা কেক, যে যা পারেন তাই বিক্রি করছেন প্ল্যাটফর্মে। এসব জিনিস গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসংস্থান হয়েছে অনেক ছেলেদেরও। 2020 সাল থেকে শুরু করে আমি এখানে আসি রাইডার হিসাবে। 2020 সালের থেকে আমাদের কাস্টমারদের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার মতন মানুষের খুবই অভাব ছিল। আমরা স্টুডেন্টরা ওই সময় ভেবে দেখলাম যে আমরা এর পাশাপাশি করতে পারি। আমি সহ আমার পাশাপাশি অনেকেই ছিল এখানে। শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত এত 4 বছর কন্টিনিউ কেউ করতে পারেনি। আমার টোটাল সেলস এখানে 1.5 কোটি টাকা। খুব অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলে এই প্ল্যাটফর্মটি। গুটি গুটি পায়ে পথ চলা এই ফাউন্ডেশনটির বর্তমান ইনকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা। যশোরের এখন পর্যন্ত 2020 সাল থেকে সবথেকে বড় গ্রুপ বলেন, বড় ই-কমার্স প্ল্যাটফর্ম বলেন, সেটা আগামী উদ্যোক্তা ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আর এরপরে কথা সেলসের দিক থেকে যদি বলেন, আমাদের এখানে দক্ষিণবঙ্গের ভেতরে বলেন বা খুলনার ভেতরে বলেন, আমার জানা মতে ই-কমার্স বিজনেসে এরকম ধরনের সেলস যেটা 1.47 লক্ষ টাকা এরকম কোনো নারী উদ্যোক্তা প্রথম করেছে আমার জানা নেই। সংগঠনটি সামনের দিনে আরো কর্মসংস্থান তৈরি করবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। নাটকীয় ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই শপথে ব্যবহার করেন 1861 সালে আব্রাহাম লিঙ্কনের শপথে ব্যবহৃত বাইবেল। স্থানীয় সময় সোমবার ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে হাজির হন বিশ্বনেতা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় টেক সিওরা। শপথের পর বক্তব্যে নিরাপদ আমেরিকা গড়ার অঙ্গীকার করেন ট্রাম্প। শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছদ্র নিরাপত্তা। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। ইতিহাস ভেঙে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বাইবেল হাতে শপথ নেন ট্রাম্প। আমি দৃঢ়ভাবে শপথ করছি বিশ্বস্ততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়ের দায়িত্ব সম্পাদন করব এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা, সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করব। শপথ শেষে ভাষণে ট্রাম্প বলেন, এক সোনালী অধ্যায়ে প্রবেশ করল যুক্তরাষ্ট্র। আমেরিকা ফার্স্ট নীতিতে দেশ চলবে বলেও জানান তিনি। সেই সঙ্গে নিরাপদ আমেরিকা গড়ার অঙ্গীকার করেন ট্রাম্প। গেল কয়েক বছর ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হয়েছে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছিল অভিষেক অনুষ্ঠান।
এদিকে ট্রাম্প অনুষ্ঠানস্থলে আসার আগে সেখানে উপস্থিত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং উপস্থিত ছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, এছাড়াও পরিবারের অনেকেই। বিদেশি অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সহ আরও অনেকেই। প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জুকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেসোস শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্সও। ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে প্রশাসনিক নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তর করলেন জো বাইডেন। এরপর আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন জো বাইডেন। এদিকে শপথ নেওয়ার পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পুতিন সহ বিশ্ব নেতারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল 6 দশকে মধ্যপ্রাচ্য নীতিতে সবচেয়ে খারাপ রেকর্ড বাইডেন প্রশাসনের। এবার ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের দিন এমন জ্বালাময় বক্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ সময় অঞ্চলটির জন্য ট্রাম্প প্রশাসনের বাস্তবসম্মত নীতি গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের আক্রমণে একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে বিপাকে ইরান, এমন দাবি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। নাসরিন আক্তারের রিপোর্টে বিস্তারিত। এবার বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, গেল 6 দশকে মধ্যপ্রাচ্য নীতিতে বাইডেন প্রশাসনের রেকর্ড সবচেয়ে খারাপ। এর পেছনে গেল 16 মাসে বাইডেন প্রশাসনের ছত্রছায়ায় গাজায় সংঘটিত হওয়া গণহত্যাকে দায়ী করেন তিনি। অন্যদিকে ট্রাম্পের আগমন ঘিরে আশার বাণীও শোনান ইরানের এ নেতা। জানান, মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্প প্রশাসনের বাস্তবসম্মত নীতি গ্রহণের বিষয়ে আশাবাদী তিনি। সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আরও জানান, ট্রাম্পের অধীনে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিগুলো বাস্তবসম্মত হবে বলে আশা তার। এ সময় ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেন ইসমাইল বাঘাই। 2015 সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সাথে পরমাণু চুক্তি হলেও 2018 সালে এ চুক্তি থেকে বের হয়ে আসে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। এ সময় ইরানের ওপর পারমাণবিক ও অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প। তবে নতুন ট্রাম্প প্রশাসন আবার এ চুক্তিতে ফিরবে কিনা তা নিয়েও ধোঁয়াশায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলের আক্রমণে একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে বিপাকে ইরান, এমন দাবি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। মাইকেল ওয়ালস জানান, গেল বছর ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ায় পিছিয়ে পড়েছে ইরান। সেই সঙ্গে অন্যতম মিত্র সিরিয়ার আসাদ সরকারের পতনে ইরান বিপাকে বলেও মন্তব্য করেন তিনি, যদিও তা অস্বীকার করে আসছে ইরান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলি কারাগার থেকে বাড়ি ফিরল 90 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী বন্দিদশা থেকে মুক্তির পর খুশির জোয়ার বয়ে যায় ফিলিস্তিনে। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আফরিন মৌ। এই কান্না প্রিয়জনকে ফিরে পাওয়ার, এতদিন পর স্বজনকে কাছে পাওয়ার এই আনন্দ যেন বাঁধ ভেঙে দিয়েছে খুশির। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয় 90 ফিলিস্তিনিকে। এর পরপরই পশ্চিম তীরের রামাল্লায় তাদের জন্য অপেক্ষা করতে থাকেন স্বজনরা। গাড়িবহরটি সেখানে পৌঁছানো মাত্রই এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। আতশবাজি পুড়িয়ে পটকা জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন ফিলিস্তিনিরা। বদ্ধ কারাগার থেকে দীর্ঘদিন পর এ মুক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের সঙ্গে তুলনা করেন বন্দীরা। আমি জাহান্নাম ছেড়েছি এবং এখন স্বর্গে আছি। তারা আমাদের মারধর করত, আমাদের দিকে টিয়ার গ্যাস ছুড়ত, আমরা মেঝেতেই ঘুমাতাম। সেখানে খাবার নেই, পানি নেই।
আমি গত 5 মাস ধরে জেলে আছি। যুদ্ধের পর থেকে কারাগারের অবস্থা খারাপ। আগে পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। কারাগারের অবস্থা নারী বন্দীদের এবং সমস্ত বন্দীদের জন্যই খারাপ। চুক্তির অংশ হিসেবে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তেল আবিব। চুক্তির আওতায় একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 30 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস জানিয়েছে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের 69 নারী এবং 21 কিশোর রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায়ও ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা, তবে বেশিরভাগের অভিজ্ঞতাই তিক্ত। সাজানো গোছানো বাড়িটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যেন এর আগে কারো বসবাসই ছিল না এখানে। তবে এত কিছুর মাঝেই সবচেয়ে বড় স্বস্তি, কোনো প্রকার বোমার শব্দ ছাড়াই 15 মাস পর প্রথম কোনো রাত পার করতে পেরেছেন গাজাবাসী। রোববার মানবিক সহায়তা বহনকারী 630টিরও বেশি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে অন্তত 300টি উত্তর দিকে চলে গেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।